অনেকের কাছে তুষার কিংবা বরফ নিতান্তই শীতকালীন বিরক্তিকর এক অভিজ্ঞতা, কিংবা নানা ধরনের খেলাধুলার চমৎকার পরিবেশ। তবে বরফ আসলে এত তুচ্ছ নয়, অভাবনীয় এর গুরুত্ব। এই মহাবিশ্বে মহাকাল নাচে আমাদের গ্রহ কিংবা নিজেদের অস্তিত্বের পেছনে বরফের ভূমিকা অপরিসীম, যা আমরা কেবল বুঝতে শুরু করেছি। প্রকৃতির দারুণ সব মুগ্ধকর দৃশ্য বরফে তৈরি। এই যে যেমন এই অসম্ভব সুন্দর ধূমকেতুটি দেখা গিয়েছিল 2007-এ। আর শনির বলয়ের দিকে যদি তাকান, দেখবেন পানি জমে বরফ হয়ে গেছে, গড়ে তুলেছে মুগ্ধকর নান্দনিক বলয়। বহু বহু দূরের অনেক গ্রহ বরফ ঢাকা, অনেক গ্রহ আবার পুরোটাই এই বিচিত্র সুন্দর বরফেই তৈরি। সৌরজগতের অনেকটা জুড়ে যেমন পাওয়া যায় বরফের দেখা, তেমনি এর সীমা পেরিয়ে গেলেও পাওয়া যাবে বরফের খোঁজ। কাছের ও দূরের এসব বরফ বিশ্ব নিয়ে গবেষণা করলে আমাদের নিজেদের গ্রহটিকে আরো ভালোভাবে বোঝা যায়, কারণ আমরা যতটা ভাবি আমাদের প্রিয় এই গ্রহটি তার চেয়েও বেশি বরফ নির্ভর। মঙ্গল থেকে তাকান, দেখবেন পৃথিবীটাকে রাতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র বলে মনে হচ্ছে। ছোট্ট কোনো দূরবীন দিয়ে তাকালে সবুজ পৃথিবীর বুকে স্পষ্ট দেখতে পাবেন নীল সমুদ্র, দেখতে পাবেন নিয়ত পরিবর্তনশীল মেরু বরফ। এরকম দুটো বরফ অঞ্চল আছে। এর একটা পৃথিবীর উত্তরাঞ্চল, মানে আর্কটিকে। এটা আসলে বিশাল এক বরফ জমাট সমুদ্র, চারদিকে তার বিস্তীর্ণ জমি। সাবমেরিন বা ডুবোজাহাজ সহজেই ঘুরে বেড়াতে পারে এর নিচ দিয়ে। সাম্প্রতিক গবেষণা বলছে বরফের এই অংশটি ধীরে ধীরে আরো পাতলা হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে আরো। গ্রীষ্মে অনেক সময় কিছু জলযান একদম উত্তর মেরুতে সমুদ্র পৃষ্ঠে উঠে আসতে পারে, অর্থাৎ এসব জায়গায় গ্রীষ্মে বরফ গলে যায়। কয়েক দশক পরে হয়তো দেখা যাবে গ্রীষ্মের শেষ দিকে এখানটায় কোনো বরফই নেই। হ্যাঁ, এটা অসম্ভব নয়। জলবায়ুগত বিপুল পরিবর্তন ঘটছে পৃথিবী জুড়ে। বিজ্ঞানীরা এ পরিবর্তন খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। আর পৃথিবীর অন্য পাশে দক্ষিণ মেরুতে রয়েছে অ্যান্টার্কটিক অঞ্চল, বিশাল এক বরফপাতে মোড়া এই এলাকা। অ্যান্টার্কটিকা নামে এ অঞ্চলের আস্ত এক মহাদেশ, সবটা বরফে ঢাকা, চারপাশে তার সমুদ্রের নীল জল। এই বরফ অঞ্চল অবিভক্ত, আর এখানে বয়ে চলেছে শক্তিশালী বায়ু প্রবাহ। সব মিলে এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক সমুদ্রপথ। এই মহাদেশটির ধার বেয়ে রয়েছে বিশাল সব বরফের নদ, হিমবাহ বইছে সমুদ্র পানে। এখানে একতাল তুষার চাদরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর অনাবিষ্কৃত জমিনের শেষাংশটুকু। মাঝে মাঝে বিপুল বরফের নিচ থেকে উঁকি দেয় পর্বতমালা কিংবা আগ্নেয়গিরি, আমাদের মনে করিয়ে দেয় ভূতাত্ত্বিক নান্দনিক অদ্ভুত সব বৈচিত্র্য লুকিয়ে আছে ওই বরফের নিচে। বিশেষ ধরনের যন্ত্র দিয়ে 2.5 কিলোমিটার বরফ খুঁড়ে মানুষ উঁকি দিতে চেষ্টা করেছে এই হারানো পৃথিবীর গভীরে। যুক্তরাষ্ট্রের আকারের বিশাল এক মহাদেশ রয়েছে সেখানে। আছে সারি সারি পাহাড়, পর্বত, হ্রদ ও নদী। লাখো বছর আগে এটা ছিল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, মানে উষ্ণ অঞ্চল। কিন্তু ভূত্বকের নিয়ত নড়াচড়া এ অঞ্চলটিকে বর্তমানের শৈত্যাঞ্চলে নিয়ে এসেছে। বাতাসের বয়ে যাওয়ার ধরন ও পর্বতমালার কারণে কিছু অঞ্চলে বরফ জমতে বাধা পড়েছে। তাই এখানে রয়েছে ড্রাই ভ্যালি নামে বরফহীন শুষ্ক অঞ্চল। এই আদিম বরফহীন অংশে পা রাখতে পারি আমরা, চাইলে উপভোগ করতে পারি আধুনিক বরফ যুগের নানা দিক। আমরা জানি শীতল বরফ চাদর কেবল পৃথিবীতে দেখা যায় না। যেমন এই ছবিটা দেখে মনে হয় অ্যান্টার্কটিকা, আসলে কিন্তু মঙ্গল গ্রহ। শীতল শুষ্ক এক মঙ্গলীয় মরুভূমি এটি। লাখো কোটি বছর ধরে এই অঞ্চল বন্দী বরফ যুগের করাল থাবায়। আর গ্রহটির মেরু অঞ্চলে রয়েছে জমাট পানি ও কার্বন ডাইঅক্সাইডের বরফ। বরফের অনেকগুলো স্তর দেখে বোঝা যায় কালের প্রবাহে বরফ স্তরের নিয়মিত বদলে যাওয়ার ধরন। 2008 সালের কথা, ফিনিক্স নভোযান সফলভাবে নামে মঙ্গলের আর্কটিক অঞ্চলে।
বিজ্ঞানীদের আশা এ নভোযানের উপাত্ত থেকে জানা যাবে মঙ্গলে কখনো আদিপ্রাণ ছিল কিনা, হয়তো অন্য কোথাও অন্য কোনো গ্রহে আজও বরফের মাঝে রয়েছে অন্য কোনো ধরনের জীবন। এই যেমন এটা একটা ধূমকেতু, ধুলো ধূসরিত এক বরফ গোলক, প্রায় 1160 কিলোমিটার বিস্তৃত। সূর্যের যত কাছে এগোচ্ছে বাষ্পীভূত হচ্ছে এর বরফ। পেছনের মহাশূন্যে ছড়িয়ে পড়ছে সেই বাষ্পীভূত বরফের লম্বা লেজ। বিজ্ঞানীদের ধারণা এরকম ধূমকেতুরাই শিশু পৃথিবীতে বয়ে এনেছে অন্তত অর্ধেক পানি ও আরো জটিল সব রাসায়নিক যৌগ। এসব ধূমকেতু আসে মঙ্গলেরও আরো অনেকটা পেছন থেকে। এখানে সৌরজগতের শীতল বহিস্থ অঞ্চলে আমরা দেখা পাই বিচিত্র সব বরফ জগতের, যেমন এই ইউরোপা, বৃহস্পতির গ্রহাকৃতির এক চাঁদ। এটির তুষারাবৃত পৃষ্ঠে আছে বরফের গলে যাওয়া, জমাট বাঁধা, এমনকি ভেসে বেড়ানোর স্পষ্ট চিহ্ন। এই জমাট বরফ পৃষ্ঠের নিচে হয়তো রয়েছে তরল পানির সমুদ্র। ভবিষ্যতের কোনো নভোযান হয়তো এই সমুদ্রের গভীরতা পরিমাপের চেষ্টা করবে। এরকম আরেকটি বরফ জমাট চাঁদ শনির উপগ্রহ এনসেলাদাস। ক্যাসিনি নভোযান এটির দক্ষিণ মেরুতে বাষ্প উদ্গীরণকারী দারুণ সব ঝর্ণার দুর্দান্ত কিছু ছবি তুলেছে। ইউরোপা থেকে ছোট এ চাঁদের ভেতরটুকুও হতে পারে তরল। এসব ঝর্ণা ইঙ্গিত করে কোনো না কোনো কারণে গ্রহটির ভেতরটুকু বাষ্প উৎকীর্ণের মতো যথেষ্ট উষ্ণ। এনসেলাদাসের এই বাষ্প সম্ভবত শনির বলয়ের কিছু অংশ গড়ে ওঠার পেছনে ভূমিকা রাখছে আজও। বেশ অনেকদিন ধরেই আমরা জানি শনির মূল বলয়গুলো পানি জমে সৃষ্ট গাড়ির মতো বিশাল আকৃতির বরফ চাপ দিয়ে তৈরি। তবে তাদের বয়স ও সৃষ্টির নেপথ্যের কারণ আজও রহস্য। আরো রহস্যময় হল টাইটান, আকারে বুধ গ্রহের সমান শনির চাঁদ। আমরা এই মিথেন মেঘের মধ্য দিয়ে নামছি হাইগেন্স ল্যান্ডারে করে। পৃথিবীর আদিকালের মতো এর বর্তমান দশা, তবে হিম শীতল। পৃথিবীর ভেতরের অনেকাংশ পাথরে, টাইটানে সেই পাথরের জায়গা নিয়েছে বরফ। পুরো উপগ্রহটি জুড়ে আছে তুষার পর্বত, বরফের আগ্নেয়গিরি এবং মিথেনের তুষারপাত। অনেকটা অঞ্চল জুড়ে আছে প্রাকৃতিক গ্যাসের হ্রদ। এই রাসায়নিক তরল সম্ভবত ভবিষ্যতের অনুসন্ধিৎসুদের জন্য বুকের মাঝে লুকিয়ে রেখেছে দারুণ সব আবিষ্কার। আরেক চন্দ্রদানু ট্রাইটন, নেপচুনের চাঁদ। এটির বরফ পৃষ্ঠে ঝর্ণা দেখা যায়, ছিটকে বেরোনো পানি উঠে যায় 9 কিলোমিটার পর্যন্ত। বিচিত্র কোনো কৌশলে ট্রাইটন পৃষ্ঠ এই উষ্ণ জলধারাকে ছুড়ে দেয় প্রায় 90 ডিগ্রি কোণে। আমাদের সৌরজগতে বরফ বিশ্বের সংখ্যা আসল গ্রহরাজির চেয়ে অনেক অনেক বেশি। আর এসব বিশ্বে আমরা যা আবিষ্কার করেছি তা আমাদের চমকে দিয়েছে। জানা গেছে মৃত শীতল জড়বস্তুর চেয়ে বরফ আসলে অনেক সক্রিয়। এসব বিশ্ব নিয়ে গবেষণা করে জানা গেছে অনেক কিছু। আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রহটি ও আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে বরফের বড় ভূমিকা। এখন আমরা জানি গত কয়েক মিলিয়ন বছরে পৃথিবী নিয়মিত হারে শীতলকালের মধ্য দিয়ে গেছে। এই শীতলকালীন সময়টাকে ইংরেজিতে বলে আইস এজ, মানে বরফ যুগ। প্রতি 100,000 বছরে একবার করে এরকম বরফ যুগ নেমে এসেছে পৃথিবীর বুকে। বর্তমানে আমরা দুটো বরফ যুগের মাঝে কিছুটা উষ্ণ সময় কাটাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে এই উষ্ণতার হার বাড়ছে প্রচন্ডভাবে। সম্ভবত এতে বড় ভূমিকা রাখছে মানুষ। পৃথিবীর মোট বরফের প্রায় 10% আছে গ্রিনল্যান্ডে, বাকি বেশিরভাগটুকু আছে অ্যান্টার্কটিকায়। এই বরফ ঘুরে নিচে নামা যেন এক ধরনের সময় ভ্রমণ। হাজার বছর ধরে প্রতি শীতে তুষার ঝরে পড়েছে আকাশ থেকে। বছরের পর বছর এসব তুষার পড়তে পড়তে জমেছে, গড়ে তুলেছে আজকের বিপুল বরফ অঞ্চল। বরফের সিলিন্ডারকে ইংরেজিতে বলে কোর। এ ধরনের কোর সংগ্রহ করেন বিজ্ঞানীরা, গবেষণা করেন এবং জমিয়ে রাখেন সংরক্ষণাগারে। এই যেমন এই ঘরটা, এখানে সংরক্ষণ করা হয় বরফের কোর।
প্রতি স্তর বরফ যেন এক একটি টাইম ক্যাপসুল। এতে থাকে নানা ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের পদার্থ। এগুলো আমাদের বলে এরা যখন মাটির বুকে জায়গা করে নিয়েছিল ঠিক কেমন ছিল সেই সময়কার তাপমাত্রা ও বায়ুমণ্ডলের গঠন। শক্তিশালী এক রেকর্ড বইয়ের মতো এগুলো। এসব বইয়ের পাতায় পাতায় বরফের শ্বেতসূত্র কালিতে লেখা আছে শত সহস্র বছরের অজানা ইতিহাস। অ্যান্টার্কটিক আইস কোরের কথা যদি বলি, এরা রেকর্ড জমিয়ে রাখে বিশাল আকৃতির এক বারকোডের মতো। প্রায় 4 লাখ বছরের ইতিহাস জমা আছে এরকম এক একটি কোরের মাঝে। এই সময়কালের তাপমাত্রা কেমন ছিল সেটা জানতে পারি আমরা। পড়তে পারি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এই বিস্তীর্ণ সময়কালে কেমন ছিল, কিভাবে বদলে গেছে দিনে দিনে। মাটির স্তর থেকে পাওয়া সমুদ্র পৃষ্ঠের নানা তথ্যের সঙ্গে এসব তথ্য তুলনা করে দেখা যায়। বরফ যুগ আসে যায় কালে কালে, সেই সঙ্গে বদলে যায় এসব তথ্য। তবে এটুকু স্পষ্ট বোঝা যায় শিল্প বিপ্লবের সময় থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করেছে প্রবলভাবে, বাড়ছে আজও। একই সঙ্গে বিজ্ঞানীরা রেকর্ড করেছেন এর পাশাপাশি পাল্লা দিয়ে গলেছে গ্রিনল্যান্ড ও আর্কটিক সমুদ্রের বরফ। প্রমাণ আছে স্পষ্ট। ফি বছর ঋতু পরিবর্তনের কারণে আমরা দেখতে পাই কি হারে বাড়ে কমে মেরু বরফের পরিমাণ। উপাত্ত প্রমাণ থেকে দেখা যাচ্ছে স্পষ্ট মেরু বরফ পাতলা হয়ে যাচ্ছে দিনে দিনে। প্রতি বছর গ্রীষ্মের দৈর্ঘ্য বাড়ছে আর পাল্লা দিয়ে কমছে বরফের পরিমাণ। এটা দেখুন, ইলুলিসাক নামে পশ্চিম গ্রিনল্যান্ডের এই গ্লেসিয়ারটা প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বুলডোজারগুলোর একটি। মানুষের ইতিহাসে বরফের মতো আর কিছু পৃথিবীর আকৃতি গড়ে দেয়নি, এতটা ভূমিকা রাখেনি পুরো গ্রহটির জলবায়ুর চালিকা শক্তি হিসেবে। এখানে বিশাল এক গ্লেসিয়ারের নিচে আমরা দেখছি বরফকে। এই সবচেয়ে শক্তিশালী দেখছি জন্ম নিচ্ছে একটি আইস। অনন্য এক বৈশিষ্ট্য আছে বরফে, যত জমে তত কমে এর ঘনত্ব। আর বরফ তাপ প্রতিফলিত করে বায়ুমণ্ডলের বুকে। পাশাপাশি সামান্য তাপমাত্রাকে এটি বাড়িয়ে দিতে পারে অনেকটা। ফলে এই তাপমাত্রা প্রভাবিত করতে পারে আমাদের পুরো গ্রহটিকে। এটা বরফকে পরিণত করেছে আমাদের জলবায়ুগত তাপমাত্রা পরিবর্তনের প্রধান নিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার। সূর্যের বেশিরভাগ তাপ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে মহাসমুদ্রের স্রোতের মাধ্যমে। উষ্ণ বিষুবীয় স্রোত এই তাপ বয়ে নেয় মেরুর দিকে আর ফিরে আসে অতল গভীরের শীতল লবণাক্ত পানি নিয়ে। আর্কটিকের বরফের নিয়ত গলে যাওয়া হয়তো কোনো কোনো সমুদ্রের স্রোতের গতি বা দিক বদলে দিতে পারে, বন্ধ করে দিতে পারে চিরতরে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর লাখো কোটি মানুষের জীবনে। ইউরোপ প্রায় 30% উষ্ণতা পায় গালফ স্ট্রিম নামে এরকম এক সামুদ্রিক স্রোত থেকে। আর্কটিকের জলবায়ু পরিবর্তন এই স্রোতের গতি কমিয়ে দিতে পারে, এমনকি বন্ধ করে দিতে পারে। ইলুলিসাক গ্লেসিয়ার নিয়ে গবেষণায় দেখা গেছে এটি দ্রুত বদলে যাচ্ছে। একই রকম পরিবর্তন দেখা যাচ্ছে বিশ্বজুড়ে আরো অনেক জায়গায়। এই হিমবাহদের আশেপাশের জীবনযাত্রায় এসেছে নিদারুণ পরিবর্তন। গত দশকে উপকূল অঞ্চলে শীতকালীন বরফ কমে গেছে অনেকটা, ফলে বদলে গেছে ভ্রমণের ধরন। কুকুর টানা স্লেজ গাড়ির জায়গা দখল করে নিয়েছে নৌকা। ছোট এই চিহ্ন ইঙ্গিত করছে বড়সড় পরিবর্তনে। শুধু প্রকৃতি নয়, দেখা যেতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনও। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে। পৃথিবীর নিজ কক্ষপথে ঘুরে চলার সময় প্রতিবার অতি সামান্য পর্যায়বৃত্তিক পরিবর্তন হয়। এই সামান্য পরিবর্তন 1 লাখ বছরের পরিক্রমায় ভয়ঙ্কর রূপ নেয়। প্রচন্ড শীত নেমে আসে পৃথিবীর বুকে। হ্যাঁ, এরই নাম আইস এজ, মানে বরফ যুগ। প্রায় 20,000 বছর আগে শেষ বরফ যুগে উত্তর আমেরিকা ও ইউরোপের উত্তরাংশের বিশাল এলাকা ঢাকা ছিল বরফের চাদরে। আজ যেখানে নিউ ইয়র্ক শহর, একসময় সেখানে ছিল বরফের 1 কিলোমিটার পুরু স্তর। সে বরফ যুগে ব্রিটিশ দ্বীপপুঞ্জের 2/3 ছিল পুরো বরফে ঢাকা। শেষ বরফ যুগের আগের দিকে হিমবাহ এগোতে এগোতে এসে থেমেছিল বর্তমান লন্ডন শহরের একদম প্রান্তে।
এমনকি সাম্প্রতিক বরফ যুগে এত এত পানি আটকে ছিল বরফের বুকে যে সমুদ্রপৃষ্ঠ আজকের তুলনায় ছিল অনেকটা নিচু। ইংল্যান্ড যুক্ত ছিল ইউরোপের সঙ্গে। বরফ যখন গলতে শুরু করলো, বেড়ে গেল সমুদ্রের উচ্চতা, আর এর ফলে মাত্র 10,000 বছর আগে জন্ম হয় ব্রিটিশ দ্বীপগুলো। উত্তরে শীতে উত্তর মেরু হেলে থাকে সূর্যের বিপরীতে, ফলে কমে যায় সূর্যের তীব্রতা। জলস্থলের উষ্ণতাও তাই কমে যায় এই সময়। উত্তর মেরুতে তখন আর সূর্য ওঠে না। ফি বছর এই অঞ্চলের 6 মাস কাটে সূর্যহীন, নিকষ আঁধারে। পৃথিবী ঘোরে, আর আকাশের বুকে নক্ষত্ররাও ঘুরে চলে দিগন্তে, একইভাবে চক্রাকারে। কখনো আবার উজ্জ্বল আলোয় ঝলসে ওঠে আকাশ, একে বলে মেরুজ্যোতি। এই ছবিগুলো টাইম ল্যাপস হিসেবে মহাকাশ থেকে তোলা। আমরা দেখতে পাচ্ছি বসন্তে সৌরশক্তি বৃদ্ধির প্রভাব। তুষার ও বরফ গলে গেছে, নতুন সবুজের চাদরে ছেয়ে গেছে চারপাশ। প্রতি বসন্তে কোটি কোটি লিটার পানি এসে মেশে উত্তর সমুদ্রে। জলবায়ুর প্রচন্ড পরিবর্তনে যদি বদলে যায় এসব চক্র, যাদের জীবিকা নির্ভরশীল এই সমুদ্র ও ভূমির উপর, কি হবে তাদের? উত্তরে গ্রীষ্মে আবার উত্তর মেরু হেলে পড়ে সূর্যের দিকে, ফলে সৌরশক্তি সরাসরি ছড়িয়ে পড়ে, প্রতিফলিত হয়ে উষ্ণ করে তোলে চারপাশের। মেরুর কাছে এর মানে হলো কখনো সূর্যাস্ত হয় না। চক্রাকারে ঘুরপাক খায় মেরুর আকাশে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে। পৃথিবীর অন্য পাশে তখন নেমে আসে শীত, সূর্য হারিয়ে যায় দীর্ঘকালের জন্য। দক্ষিণ মেরুতে বরফের পরিমাণ এ সময় দ্বিগুণ হয়ে যায়, নিকটস্থ সমুদ্র ঢেকে যায় বরফের চাদরে। এভাবে ঘুরে চলে অন্তহীন ঋতুচক্র। অ্যান্টার্কটিক বরফ অঞ্চল বুকের মাঝে জমিয়ে রেখেছে পৃথিবীর 2/3 বিশুদ্ধ পানি, আর আমরা পৃথিবী ও আমাদের জীবনে এর গুরুত্ব কেবল বুঝতে শুরু করেছি। এমনিতে মহাদেশীয় ভূমির ওপরে অল্প কিছু উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে, তবে অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশের সমুদ্র পৃথিবীর অন্যতম বড় জীবনের আধার। অ্যান্টার্কটিকার যে প্রাণীটি সবচেয়ে পরিচিত তার নাম পেঙ্গুইন, তবে সবচেয়ে বেশি দেখা যায় ক্রিপ। এটি একাধারে সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে। ঋতুচক্রে বসন্ত ফেরে অ্যান্টার্কটিকায়, আর সালোক সংশ্লেষণে উদ্বুদ্ধ হয়ে শৈবাল ছেয়ে ফেলে সামুদ্রিক বরফ। গ্রীষ্মের তাপদাহ যখন এ বরফ গলিয়ে ফেলে, তখন বরফের গায়ে জমা শৈবাল ছড়িয়ে পড়ে সমুদ্রের জলে। ক্ষুদে ক্রিলেরা এই শৈবাল খায়। এভাবেই চমৎকার এই প্রাণীগুলো টিকিয়ে রাখে অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলা। খোলসযুক্ত ক্ষুদে এসব প্রাণীর দৈর্ঘ্য মাত্র কয়েক সেন্টিমিটার। বৈচিত্র্যময় সিল, তিমি, পাখি ও পেঙ্গুইনের দল এদের খেয়ে বাঁচে। গবেষণায় দেখা যাচ্ছে সাম্প্রতিককালে ক্রিলের সংখ্যা কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। ধীরে ধীরে বাড়ছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা, কমছে বরফ। সম্ভবত এগুলোই এর জন্য দায়ী। বরফ ঢাকা অ্যান্টার্কটিকা ও আর্কটিকের সৌন্দর্য মনোমুগ্ধকর। আমরা যত শিখছি, জানছি, ততই উপলব্ধি করতে পারছি আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য রাখার পেছনে এদের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। এই বরফের অপার সৌন্দর্য, বিচ্ছিন্ন নির্জনতা ও জীববৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আরো বেশি মানুষ এই মুগ্ধতার টানে ছুটে যাচ্ছে বরফের সে দেশে, সরাসরি অনুভব করছে বরফ জীবনের স্বাদ। এখানে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রশান্তির সর্বোচ্চ রূপ। এখানে এসে আমরা মুগ্ধ বিস্ময়ে দেখি বিশালতা, অনুভব করি শ্বেতশুভ্র এই বরফ মরুর গুরুত্ব, শিহরিত হই পরতে পরতে ছড়িয়ে থাকা রহস্য রোমাঞ্চের হাতছানিতে। আমাদের গ্রহটির মেরু বদলে যাচ্ছে। এর কোনোটি ঘটছে প্রচন্ড দ্রুত,
পৃথিবী ও মানব সভ্যতার জন্য এই পরিবর্তনের মানে আসলে কি তা বুঝতে সময় লাগবে আরো। পর্যবেক্ষণ করে শিক্ষা নিয়ে ও সে অনুযায়ী যথার্থ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কেবল আমরা নিশ্চিত করতে পারি মহাবিশ্বের বিশালতার মাঝে এক প্রাকৃতিক নভোযানের মতো এই পৃথিবী যেন বাসযোগ্য থাকে আমাদের জন্য, যেন নিরাপদে থাকে এর সব অভিযাত্রীরা।